আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জাজিবা জাবিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটিএস তেকুক ওয়ার্ল্ড। গাইস, সবাইকে তেকুক ডের শুভেচ্ছা, সবাইকে হ্যাপি তেকুক ডে। আমার কোনো ভিডিও আপলোড করার ইচ্ছা ছিল না, গত রাতে আমি এতটুকু রেকর্ডিং করেছিলাম, ভাবলাম তেকুক ডে উপলক্ষে তোমাদের জন্য এটুকুই আপলোড করে দেই। ছোট পার্ট আপলোড করেছি দেখে কেউ আবার উল্টাপাল্টা কমেন্ট করো না। আমি রেগুলার গল্প আপলোড করার চেষ্টা করছি, যত দ্রুত পারবো বাকিটুকু আপলোড করে দেব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই। ঘড়ির কাঁটা রাত ৩টা। জঙ্কুক পাগলের মতো দৌড়াচ্ছে নির্জন রাস্তা দিয়ে। আতঙ্কে ক্ষণে ক্ষণে তার বুকটা কেঁপে উঠছে, রাগে চোয়ালটা শক্ত। এই তো রাত ২টোর দিকে তের ভাবি আর বাচ্চাকে দাফন করে বাড়ি ফিরে তেকে সঙ্গে নিয়ে গোসল করেছে জঙ্কুক। ক্লান্ত শরীরে তেকে বুকে নিয়ে বিছানায় মাথা রাখার কিছুক্ষণের মধ্যেই চোখে ঘুম নেমে এসেছিল তার। তবে কিছুক্ষণ পর হঠাৎই চোখ খুলে দেখতে পায় বিছানা ফাঁকা। তার ঘর আলি বিছানায় নেই, এমনকি পুরো রুমে কোথাও নেই। ওয়াশরুম ফাঁকা। পুরো বাড়িতে খোঁজে জঙ্কুক, কিন্তু বাড়ির কোথাও তের অস্তিত্বটুকু নেই। দিশেহারা জঙ্কুকের মুখে তখন উচ্চ সুরে কালির ফোয়ারা ছুটছিল। এই শালি তাকে শান্তিতে এক দ্বন্দ্ব বাঁচতে দিচ্ছে না। তার চিৎকার আহাজারিতে ইউনুস সহ বাড়ির প্রত্যেকের সদর দরজার কাছে এসে দাঁড়ায়। দেখতে পায় জঙ্কুক তখন পাগলের মতো বন্দুক হাতে নিয়ে গেটের দিকে ছুটছে। ইউনু দৌড়ে পেছনে ছুটে জঙ্কুকের হাত আঁকড়ে ধরে বাধা দেয়। ওই শুয়োরের বাচ্চা, এই জন্তু নিয়া পাগল সারের মতো কই যাস এত রাইতে? দৌড় সাউয়ার নাতি, সার আমারে। আজকে ওই খানটির চিংড়িরে একদম শেষ করে দিমু। ঝামেলা শেষ। শালি আমারে এক দ্বন্দ্ব শান্তিতে থাকতে দিল না। শান্ত হ জঙ্কুক, ওর মনের অবস্থাটা কি বোঝস না? পরিবার হারানোর ক্ষত এখনো কাঁচা। আমারে শিখান চোদাস, বল ওর থেকেও গভীর ক্ষত আমি পাইছি। ওই শালি কি দেখছে তার থেকেও হাজার গুণ বেশি আমি দেখছি। ওই বয়স কত ছিল আমার তখন? ওর বয়সের ৩ ভাগের ১ ভাগ হইব। আমি কি সহ্য করি নাই? দিব্যি হাসতাছি, খেলতাছি, সংসার করতাছি, তাইলে ও কেন পারবো না? হাত ছাড় আমার ভাই, আজকে এই কাহিনী শেষ করমু। খোদার কসম, আজ যেই হানে পামু ওই হানেই মাটির নিচে কাইডা দিমু শালি রে। জঙ্কুক কথাটি বলেই একটা ঝাড়ি মেরে ইউনুর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে বাড়ির গেট দিয়ে বের হয়ে গেল। ইউনু যায় না জঙ্কুকের পেছনে, তবে বুগাম সহ ছেলেদেরকে ইশারা করে জঙ্কুকের পেছনে যেতে বলল। ইউনু জানে মুখে উল্টাপাল্টা বললেও জঙ্কুক এমন কিচ্ছু করবে না, অন্তত তের সঙ্গে তো নাই। মুখে স্বীকার না করলেও জঙ্কুক যে তেকে কতটা ভালোবাসে সেটা অন্য কেউ বুঝতে না পারলেও ইউনু বুঝে। তের মনের পরিস্থিতি খারাপ সেটা বুঝতে পারছে। একজন মহিলা মানুষের বাড়ির বাহিরে একা যাওয়াটা কতটুকু যুক্তিযোগ্য, যেখানে তাদের শত্রুর অভাব নেই, যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে নেন্সি সব দেখলো, সব শুনে মনে মনে মানত করলো জঙ্কুক যা যা বলেছে তা যদি সত্যি হয় তাহলে সে আস্ত গরু মাজারে দান করবে। সে তো মনে প্রাণে এটাই চায়, ভেঙে যাক জঙ্কুক আর তের সংসার, ধ্বংস হয়ে যাক ওরা। জঙ্কুক প্রথমে তেকে খুঁজতে হসপিটালে গেল তের মায়ের কাছে, তবে সেখানে গিয়ে জিমিনের কাছে জানতে পারে তে সেখানে যায়নি। জঙ্কুক আশ্চর্য হয়, সেখান থেকে বের হয়ে যায় তেদের বাড়িতে, তবে বাড়িতে বড় তালা ঝুলছে, পুরো বাড়ি ফাঁকা। হতাশ হয়ে জঙ্কুক ছুটল সরকারি কবরস্থানের দিকে। সেখানেও তো গিয়েছিল তে এর আগে, তাকে সেখানে পাওয়া যেতে পারে, তবে তে সেখানেও নেই, তে কোথাও নেই। যখন জঙ্কুক অনুভব করলো তেকে কোথাও খুঁজে পাচ্ছে না, তখন তার মাথা কাজ করা বন্ধ করে দিল। প্রথমে প্রচুর রেগে থাকলেও এই পর্যায়ে তার বুকের ভেতরটা কাঁপছে ভয়ে। মনের মধ্যে তার নানান ভাবনা ভর করছে, অতিরিক্ত শোকে নাকি মেয়েটা উল্টাপাল্টা কিছু করে ফেললো। যদি সত্যি তেমন কিছু হয়, যদি সত্যি তেকে কখনো খুঁজে না পায়, তখন সে কি করবে? এক গায়ে ছাড়াও তো হাজার শত্রু আছে তার। যদি কেউ তেকে তুলে নিয়ে যায়, ভাবনাটি মাথায় আসতেই পা দুটো চলা বন্ধ করে দিল জঙ্কুকের। ধপ করে হাঁটু ভেঙে অন্ধকার রাস্তার মধ্যখানে বসে পড়ল জঙ্কুক। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে তার। কে ঘরবালি, কোথায় তুমি? আমাকে কেন এত ভয় দেখাচ্ছ? ফিরে আসো ঘরবালি, তুমি ছাড়াও আমার কেউ নেই। বোকামার দলের ছেলেরাও ছড়িয়ে ছিটিয়ে হন্য হয়ে গোটা শহরের অলিতে গলিতে থেকে খুঁজে যাচ্ছে। ইউনো লিভিং রুমের এপাশ থেকে ওপাশে পায়চারি করছে আর নানান জায়গায় ফোন করছে। ভোর হওয়ার আগে জঙ্কুকার থেকে যে কোনো মূল্যে বাড়িতে উপস্থিত চাই তার। চিন্তায় তার মাথা কাজ করছে না, অনেকটাই আতঙ্কিত সে। কাই
কোথায় আছে সেটা সে জানে না। যদি ডেকে তুলে নিয়ে যায়, তাছাড়াও শত্রুর অভাব নেই তাদের। যদি কোনো ক্ষতি করে ফেলে তখন জংকুককে কিভাবে সামাল দেবে? নেন্সি তখন থেকে সোফায় বসে আছে নির্বিকার ভাবে, তার চোখে মুখে চূড়ান্ত অবহেলা। ইউনোর মস্তিষ্কটা মুহূর্তেই বিগড়ে গেল নেন্সিকে এভাবে দেখে। সে কি সত্যি এতটা অবহেলার ভাগিদার? রাগে মাথাটা নষ্ট হয়ে গেল ইউনোর। নেন্সির সামনে থাকা সেন্টার টেবিলে জোরে একটা লাথি মারলো সে। মুহূর্তে সেন্টার টেবিলটা ভেঙে কয়েকটা টুকরো হয়ে গেল। সেন্টার টেবিলের নিচে থাকা ধারালো কুড়হালটা চকচক করে উঠল তার চোখের সামনে। সেটা দেখা মাত্রই মুখটা গম্ভীর করে রাগান্বিত ভঙ্গিতে হাতে তুলে নিল কুড়হাল। নেন্সি তখনও নির্বিকার ভাবেই বসে আছে, যেন তার কিচ্ছু যায় আসে না। ইউনোর রাগের মাত্রা আরো কয়েক গুণ বেড়ে গেল যেন তা দেখে। ইউনো দাঁড়ালো না আর, লিভিং রুমের পাশে সরু বারান্দা ধরে হাঁটা ধরলো। যদি সে আর 1 মিনিট সেখানে দাঁড়িয়ে থাকতো তাহলে নেন্সি তার হাতে কয়েক টুকরো হয়ে যেত। কিন্তু আপাতত তার রাগটা নিয়ন্ত্রণ করা দরকার, আর সেটা করার জন্যই হাঁটা ধরলো বেসমেন্টের উদ্দেশ্যে। সেখানে বন্দী টেররিস্ট জঙ্গিদেরকে পিটিয়ে আপাতত রাগটুকু নিয়ন্ত্রণ করতে হবে। ধূপধাপ পা ফেলে যখনই বেসমেন্টের নামলো ইউনো, তার সেই হিংস্র পায়ের শব্দে সেখানে থাকা বাচ্চাগুলোর দম বন্ধ হয়ে আসলো। ছোট্ট হলদেটে বৈদ্যুতিক বালতি তখন ধীপ ধীপ করে চলছে। ইউনোকে তারা জমের মতো ভয় পায়। বাচ্চাগুলোর পাশের রুমটাতেই জঙ্গিদেরকে আটকে রাখা হয়েছে। ইউনো যখন কুড়হাল টেনে বাচ্চাদের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎই তখন কালো ছায়ার মতো কিছু একটাতে চোখ আটকে যায় তার। মুহূর্তেই পা দুটো থেমে যায় ইউনোর। কুড়হালটা হাত ফসকে শব্দ তুলে খসখসে প্লাস্টার করা মেঝেতে পড়ে। কিছু বাচ্চা তখন একসঙ্গে চিৎকার করে উঠল, যেন তারা আগে থেকেই জানতো আজ এই বেসমেন্টে ভয়ঙ্কর কিছু হবে। বুকাম গাড়িটি শব্দ তুলে বাড়ির সামনে এসে ব্রেক কষার আগেই জঙ্কুক গাড়ি থেকে এক প্রকার লাফিয়ে নামলো। ঠোঁটের ভাঁজে তার জ্বলন্ত সিগারেট, নিঃশ্বাসের সাথে কালো ধোঁয়া উঠছে। জঙ্কুক ডানে বামে কোনো দিকে তাকায় না। লুঙ্গিখানা দুহাতে উঁচু করে হাঁটু অবধি তুলে গিট দিতে দিতে বাড়ির ভেতরে প্রবেশ করে। তখন ইউনোর ফোনে বুকাম জঙ্কুককে রাস্তা থেকে তুলে এনেছে। জঙ্কুক বসার ঘর কাঁপিয়ে বেসমেন্টের দিকে ছোটে। বেসজি আর কোয়েল বেসমেন্টের দরজাতেই দাঁড়িয়েছিল। জঙ্কুককে এভাবে আসতে দেখে আতঙ্কিত হয়ে তারা জড়সড় অবস্থাতে দেয়ালের সাথে চিপকে দাঁড়ায়। তবে জঙ্কুককে ফিরতে দেখে নেন্সি প্রচুর বিরক্ত হয়। সে আর দাঁড়ায় না, ওখান থেকে হেঁটে নিজের ঘরের দিকে চলে যায়। ইউনো অনেক সময় ধরে চেষ্টা করছে তেকে বোঝানোর, কিন্তু তের কোনো হেলদুলি নেই। ছোট ভাইয়ের বউ, তাই তো শরীরে স্পর্শ করতে পারছে না, নয়তো এতক্ষণ মাথায় তুলে একটা আছাড় মারত। জঙ্কুক এসে দাঁড়ালো অন্ধকার বেসমেন্টের বড় হল রুমটার মধ্যখানে, যেখানে বাচ্চাগুলোকে রাখা হয়েছে। জঙ্কুকের মাথার ঘাম এবার পায়ে ঝরার মতো অবস্থা। পরনের শার্ট ঘামে ভিজে শরীরের সাথে আটকে আছে। জঙ্কুকের ঘন নিঃশ্বাসের শব্দে বেসমেন্টের হল রুমটার আবহাওয়া গরম হয়ে উঠেছে। কংক্রিটের খসখসে মেঝেতে বসে আছে তে, উস্কো খুস্কো চুলে, পুরাতন ময়লা কুর্তি গায়ে, দেয়ালে পিঠ ঠেকানো, পা দুটো ভাঁজ করা, মাথা নিচু করে বসে আছে। জঙ্কুক লক্ষ্য করলো তের পা দুটো খালি, জুতা নেই পায়ে, যার কারণে খসখসে ফ্লোরে ঘষা লেগে কয়েক জায়গায় চামড়া উঠে গেছে। তার দু পায়ের একটু সামনে বোতা জঙ্কার যুক্ত একটা ছোট্ট চাকু পড়ে আছে, যেটার গায়ে হালকা রক্ত লেগে আছে। জঙ্কুক মুহূর্তে বড় বড় চোখ করে আবারও তাকায় তের দিকে। দেখতে পায় তের হাতের কবজিতে সাদা ব্যান্ডেজ করা। ইউনো জঙ্কুককে দেখা মাত্রই চোখ বন্ধ করে শ্বাস নিল। ধীর সুস্থে জঙ্কুকের কাছে গিয়ে বলল, চাকুটা জঙ্কার যুক্ত ছিল, তাই ক্ষত হয়নি, সামান্য কেটেছে। কিচ্ছু বলিস না, ট্রমাতে আছে, বুঝিয়ে ঘরে নিয়ে যা। কিন্তু অতিরিক্ত রাগে ফসফস করতে থাকা জঙ্কুক রাগটা নিয়ন্ত্রণ করতে পারে না। ক্রোধান্বিত জঙ্কুক এগিয়ে গিয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল তের গালে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তের চুলের মুঠি শক্ত করে ধরে তেকে টেনে তুলে দাঁড় করালো। ব্যথায় কুকড়ে যায় তে, তবে কোনো প্রকার প্রতিক্রিয়া দেখায় না। চোখ তুলে জঙ্কুকের দিকে তাকালোও না, যেন তার শরীরটা জীবিত কিন্তু তার মৃত্যু হয়েছে। অসহায় এতিম, পৃথিবীতে কোনো কিছুর ওপর তার কোনো আগ্রহ নেই। হাত কেন কেটেছিস? কেন কেটেছিস? হ্যাঁ, তোর এত সাহস কোথা থেকে আসে নিজেকে আঘাত করার? তে চুপ।
একদম চুপ, যেন আশেপাশে কিচ্ছু হচ্ছে না। জঙ্কুক আবার বলে, ওই ওই কথা বল বলছি। তাকা তাকা আমার দিকে, দেখ তোকে থাপ্পড় দিয়েছি আমি, ঝগড়া করছিস না কেন, কথা বল। এই প্রথমবার জঙ্কুক তার গায়ে হাত তুলল, তবে তে একদম নির্বিকার। যা সহ্য হলো না জঙ্কুকের, অসহ্য লাগছে। জঙ্কুক আলতো করে তের চুলের মুঠি ছেড়ে দিল। 2 কদম পিছিয়ে যায় জঙ্কুক, অস্থির নিঃশ্বাস ফেলে। রাগ কিছুতেই নিয়ন্ত্রণ হচ্ছে না। তে কেন তার সাথে কথা বলছে না, এটা তার কিছুতেই সহ্য হচ্ছে না। তার ঘরবালি তার সাথে ঝগড়া করবে, রাগ করবে, বাজে কথা শোনাবে, তবে কিছুতেই চুপ থাকতে পারবে না। চুপ না থাকুক, সে চুপ হয়ে গেলে তার সাথে কথা বলবে কে, তর্ক করবে কে? এখানে বেসমেন্টে এই পরিবেশে এই অবস্থাতে আসার মানেটা কি? হাত কেটে ফেলার চেষ্টা করার মানেটা কি? তে কি বোঝাতে চাইছে? তের অবস্থান এবং তার কীর্তিকলাপ মুখে কথা না বলেও অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। জঙ্কুক অস্থির নিঃশ্বাস ফেলে রাগটা নিয়ন্ত্রণ করতে চাইছে। রাগ কমাতে এদিক ওদিক তাকাচ্ছে জঙ্কুক। হঠাৎই একটু দূরে একটা হকি স্টিক দেখতে পায় সে। দ্রুত গিয়ে সেটা হাতে তুলে নেয় এবং ভয়ঙ্কর দানবীয় ভঙ্গিতে বেসমেন্টে আটকে রাখা জঙ্গিদের দিকে এগিয়ে যায়। 1 মিনিটের ব্যবধানে নীরব বেসমেন্ট ভয়ঙ্কর চিৎকার আর্তনাদে পরিণত হয়। আটকে রাখা জঙ্গিদের আর্তনাদ আর চিৎকারে ছোট্ট বাচ্চা সহ তের শরীরটাও থরথর করে কাঁপতে শুরু করে। জঙ্কুকের শরীরের রাগ কতটা ভয়ঙ্কর তা হকি স্টিকের আঘাতে তার জঙ্গি লোকগুলার শরীরের হাড় ভাঙার শব্দই বলে দিচ্ছে। আসলে গত রাতে তের ভাবি আর তার বাচ্চা দাফনের আগেই ডক্টর ইউনু আর জঙ্কুককে ডেকে বলেছে তের মা রাবেয়া বেগমের শারীরিক অবস্থা খুবই খারাপ। শরীরে পোড়া ক্ষত কম থাকলেও ধোঁয়া আটকে গেছে ফুসফুসিতে, প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, যা কঠিন বিপদের পূর্বাভাস। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই কথা আড়ালে দাঁড়িয়ে স্পষ্টই শুনতে পেয়েছে তে, এবং সেটা শোনার পর থেকেই কেমন নির্জীব হয়ে গেছে, যেন একটা জীবন্ত লাশ। ইউনো তাকায় একটু দূরে জঙ্কুকের দিকে, যে কিনা উন্মাদের মতো হকি স্টিক চালাচ্ছে। জঙ্কুককে এভাবে দেখে ইউনোর হৃদয়ে প্রচুর ব্যথা হয়। সে কি করে কমাবে জঙ্কুকের যন্ত্রণা? স্বামী স্ত্রীর ভেতরকার সমস্যা কি করে দূর করবে সে? যদি অন্য কোনো কিছু হতো তাহলে এতক্ষণে মার্ডার করে হলেও সমস্যা সমাধান করে ফেলতো। নিরুপায় ইউনো এই মুহূর্তে নিজেকে অসহায় মনে করল খুব। সে আর ঘরে ফিরে গেল না। তের পাশে গিয়ে তের মতো করেই দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ল। শান্ত চোখে সামনে তাকিয়ে কিছু সময় জঙ্কুককে দেখে হঠাৎ করে বলল, তে ওঠো, ঘরে যাও। দেখো একবার তোমার এমন আচরণ জঙ্কুককে কতটা ভয়ঙ্কর করে তুলছে। ঘরে ফিরে যাও, নয়তো এক এক করে সবগুলোর প্রাণ শেষ করে দেবে। মেয়র সাহেব, আমার একটু উপকার করবেন? কি? আপনার কাছে রিভলভার আছে তো? আমাকে একটা শুট করবেন। আমি আর কোনো অনাকাঙ্ক্ষিত দুঃসংবাদ শুনতে পারবো না। করেন না একটা শুট, বন্ধ করে দেন না আমার শ্বাস প্রশ্বাস, নয়তো থাকি না এই অন্ধকার বেসমেন্টে, এই পাতালে আলো ছাড়া অন্ধকারে। আত্মহত্যাটাও তো করতে দিলেন না, এটুকু উপকার তো করুন। জঙ্কুক শুনতে পারল তের প্রত্যেকটা কথা। তাতে হাতের হকি স্টিকের আঘাত আরো তীব্র হলো। ইউনো এই পর্যায়ে দীর্ঘশ্বাস ফেলল। আমি বুঝতে পারছি তে তোমার মনের অবস্থাটা। তোমার মনে হচ্ছে তো এই পৃথিবীতে তোমার মতো অসহায় নিরীহ আর কেউ নেই। তুমি একমাত্র ব্যক্তি যে পরিবার হারিয়েছ, অকালে মরেছে, খুন হয়েছে। একদমে কথাটি বলে একটু সময় থামে ইউনো। শুকনো ঠোক গিলে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে থেকেই বলে, তোমার বয়স কত জানি? 23 না 24। যথেষ্ট বড় তুমি, পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে, বিবাহিত, সংসার আছে তোমার। মাথার ওপর জঙ্কুকের মতো শক্ত ছায়া আছে। কিন্তু জঙ্কুক যখন 7 বছরের ছিল তখন সব হারিয়েছে, রাস্তায় ছিল। তার থেকে কঠিনতম জীবন তুমি দেখো নাই তে। এই পর্যায়ে মাথা তুলে হকি স্টিক হাতে হিংস্র জঙ্কুকের দিকে তাকাইতে। সে তো আগেই ধারণা করেছিল এই জঙ্কুকের ভয়ঙ্কর
ভয়ঙ্কর কোনো অতীত আছে, নয়তো মানুষ এতটা ভয়ঙ্কর কি করে হতে পারে। মানুষ তো একদিনে হিংস্র হয়ে ওঠে না, জন্ম থেকেই মানুষ খারাপ হয় না, কোনো না কোনো কারণে পারিপার্শ্বিক ঘটনাক্রমেই মানুষ এভাবে বদলে যায়, যার বাস্তব প্রমাণ আজ তো সে নিজেই। যেখানে এই পাতালে, এই অন্ধকার কুটুরিতে আগে আসলে শরীর কাঁপতো, ঘামতো, ভয় করত, সেখানে বিগত 3 ঘন্টা ধরে স্বাভাবিকভাবেই বসে আছে। উল্টো এখান থেকে বাহিরে গিয়ে দুনিয়ার আলো দেখতে ইচ্ছা করছে না, কারো সাথে কথা বলতে ইচ্ছা করছে না, কারো মুখ দেখতে ইচ্ছা করছে না, কোনো কিছু শুনতেও ইচ্ছা করছে না। কেন? তার জীবনে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর কিছু দুর্ঘটনা ঘটেছে, তাই নিজেকে ভারসাম্যহীন রোগীর মতো আটকে রাখতে ইচ্ছা করছে। যদি আজ নারী না হয়ে পুরুষ হতো, তাহলে কি অন্ধকার কুটুরিতে আটকে রাখতো নিজেকে, নাকি জঙ্কুকের মতো হিংস্র হয়ে যেত? তের ভাবনার মাঝে ইউনু আবার বলে, তোমার স্বামীর অতীত জানার ইচ্ছা হয়নি কখনোতে?